দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। হুন্ডি নয়, জনশক্তি রপ্তানি কমায়, রেমিটেন্স কমছে, দাবি অর্থমন্ত্রীর। আগামী 2-3 মাসে আবারও স্বাভাবিকে ফেরার আশা। উৎসে কর কর্তন সহজ করতে ইটিডিএস চালু, রাজস্ব বিভাগের কমবে মামলা জট। শহরমুখী মানুষের ঢল ঠেকাতে গ্রামে শিল্পায়নের পরামর্শ, বিনিয়োগ বাড়ানোর তাগিদ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। হুন্ডি নয়, করোনায় জনশক্তি রপ্তানি কমে যাওয়ার কারণেই প্রবাসী আয়ে নেতিবাচক ধারা দেখা দিয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আর আশা, আগামী 2-3 মাসের মধ্যে আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এই প্রবাহ, যা বছর শেষে প্রবাসী আয়ের পরিমাণকে অন্তত $22 বিলিয়ন নিয়ে যাবে। প্রবাসী আয় শুধু বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎসই নয়, অর্থনীতির শক্তির জায়গাও। সেখানেই ভাটা চলছে গেল 4 মাস ধরে। সবশেষ সেপ্টেম্বরে এ খাতে আয় কমেছে আগের বছরের থেকে 20 ভাগ। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে আয় হয়েছে $540 কোটি। গেল বছর যা ছিল 671 কোটি। বিশ্লেষকরা এর জন্য অবৈধ পথ অর্থাৎ হুন্ডির মাধ্যমে লেনদেন বেড়ে যাওয়াকে দায়ী করলেও অর্থমন্ত্রী তা মনে করেন না। 3 মাসে $1 বিলিয়ন মতো কম আসছে। মূল কারণটি হচ্ছে আমাদের বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন কাজে কর্মরত আছে, তারা দেশে এসে আর যেতে পারেন নাই, কারণ আস্তে আস্তে যাওয়া আরম্ভ হয়েছে। এখন আমাদের যে রেমিটেন্স আসে তাদের থেকে, যারা বিদেশে অর্জন করেন তাদের থেকে। আমরা অন্য কোনো কারণ দেখি না। এখন যে পরিমাণ আমাদের গত বছরের শেষ নাগাদও আমাদের বিদেশের জনবল ছিল, তারা এখন সেই পরিমাণ নাই, দেশে চলে আসছে। সরকারি হিসেবে বিশ্বে কোভিড-19 সংক্রমণ শুরুর পর থেকে কাজ হারিয়ে অন্তত 5 লাখ প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। আর গেল 2 বছরে নতুন করে কাজ নিয়ে বিদেশে গেছেন 4,92,000 জন। এর মধ্যে 3.25 লাখই গেছে চলতি বছরের প্রথম 8 মাসে, যাদের উপর ভর করে আয় বৃদ্ধির আশা করছেন অর্থমন্ত্রী সামনের দিনে। আমার মনে হয় 1-2 মাস বা 3 মাসের মাঝে এটা স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে এবং আর বাড়বে। আমাদের গত বছর সেখানে প্রায় $25 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছিল। এখন যে গতিতে এগোচ্ছে সেটা সেই গতিতে দেখা যাবে যে 22 থেকে 23 বিলিয়ন, 22 বিলিয়নের কম না, 22 থেকে 23 বিলিয়ন ডলারের মতো আশা করতে পারি। গেল অর্থ বছরে $2,477 কোটি প্রবাসী আয় এসেছিল বাংলাদেশে, যা তার আগের অর্থ বছরের থেকে 36 ভাগ বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উৎসে কর ব্যবস্থাপনাকে সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ইটিডিএস সিস্টেম চালু করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে কর কর্তন, জমাদান এবং মনিটরিং করা যাবে অনলাইনেই। এনবিআর এর দাবি, এতে উৎসে কর সংক্রান্ত মামলা জট যেমন কমবে, তেমনি গতি বাড়বে কর আদায়ও। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে ইটিডিএস সিস্টেমের উদ্বোধন করা হয়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। একজন করদাতার কাছ থেকে নির্ধারিত হারে উৎসে কর কর্তনের পর সেটি যথাসময়ে সঠিক কোডে সরকারি কোষাগারে জমাদান করতে হয় কর কর্তৃপক্ষকে। এর বিপরীতে দাখিল করতে হয় 2টি অর্ধবার্ষিক রিটার্ন এবং 24টি মাসিক বিবরণী। এসব প্রক্রিয়া ম্যানুয়ালি হওয়ায় উৎসে কর ব্যবস্থাপনায় অনেক ক্ষেত্রেই শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় না। এমন অবস্থায় উৎসে কর সংগ্রহকে সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ইটিডিএস সিস্টেম চালু করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যখন একটি সিস্টেম আমার হিসাব নিকাশ করে দিচ্ছে, যখন একটি সিস্টেম আমার ট্যাক্স কালেকশন করে ফেলছে এবং সেই সিস্টেমে আমি একটা আইন তৈরি করছি, সেই আইনের ভিত্তিতে সেই সিস্টেমটাকে কিছু ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, তখন এখানে লিটিগেশনের প্রশ্ন কম আসে। ট্যাক্স আহরণ বিষয়ক যে বিভিন্ন মামলা হয়, লিটিগেশনস হয়, পেমেন্টের বিলম্ব ঘটে, এই অটোমেশন সিস্টেমে তো সেই ডিলের সুযোগটা থাকবে না, দেন কালেকশন হয়ে যাবে। সো এই অটোমেটেড সিস্টেম কিন্তু আমাদের এই দিক থেকেও ট্যাক্স কালেকশনের গতিকে বাড়াবে। এনবিআর জানায় তাদের নিজস্ব আইটি দল এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে, যেখানে করদাতাদের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। প্রয়োজন হলে যে কোনো করদাতার কোড কিংবা ফোন নম্বর লিখে সার্চ দিলে তার বিষয়ে কর সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারবেন সংশ্লিষ্ট কর কর্মকর্তা। বর্তমানে ইটিডিএস সিস্টেমে যুক্ত রয়েছে 40টি ব্যাংক এবং তাদের সব শাখা। ফলে অনলাইনে কর সংক্রান্ত লেনদেনও করা যাবে এতে। এটার সাপোর্টে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোকে আপডেট করতে হয়।
প্রথমে যদি আপনি সিস্টেম ডেভেলপমেন্টে যান, আপনার যদি সফট সাইড ডেভেলপ না করে, তাহলে এটা কিন্তু কাজ করবে না এন্ড অফ দ্য ডে। আপনাদের এখন যেটা করতে হবে সেটা ইনকাম ট্যাক্স, ই ফাইলিংয়ের সাথে শুধু ফাইলিং না, তার পেমেন্ট একসাথে করতে হবে, এই গেটওয়ে লাগাই দিতে হবে। সে যেন যখন সে ফাইলিং করবে অ্যাট দ্য সেম টাইম সে যেন পেমেন্ট করে বেরিয়ে আসতে পারে। আমি আশা করব আমাদের ইনকাম ট্যাক্সের বাইরে অন্যরাও করছেন, এখনো ভ্যাটও হচ্ছে, আমার মনে হয় যত তাড়াতাড়ি হয় ততই আমাদের জন্য মঙ্গল। এইটাকেই রেপ্লিকেট করতে হবে ফুল রিটার্ন ফাইলিংয়ে, একই স্ট্রাকচারের মধ্যে, অনলি একটু এদিক ওদিক করে। ইটিডিএস সিস্টেম উদ্ভাবনের সাথে যুক্ত এনবিআর কর্মকর্তা জানান, একজন করদাতার উৎসে কর কর্তন, জমাদান এবং রিপোর্টিংয়ে আগে যেখানে 2-3 দিন সময় লাগত, ইটিডিএস পদ্ধতিতে সেখানে সময় লাগবে মাত্র 5 মিনিট। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্রামাঞ্চলে অকৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে মানুষকে শহর বিমুখ করা সম্ভব। এর জন্য গ্রামে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আকৃষ্ট করতে অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়। গ্রামে কাজের সুযোগ কম থাকায় উন্নত জীবনের খোঁজে প্রতিদিনই শহরে ঢুকছে মানুষ। অনেকে আবার আসছে প্রাকৃতিক দুর্যোগে ভিটেমাটি হারিয়ে। এত মানুষের চাপে ক্রমে বাসযোগ্যতা হারাচ্ছে বড় শহরগুলো। BIDS এর গবেষণা বলছে, অভ্যন্তরীণ অভিবাসীদের 85% স্থানান্তরিত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম শহরে। অভিবাসীদের মধ্যে 62% যুক্ত হয়েছে সেবা খাতে, 32% শিল্প খাতে এবং বাকি 4% কৃষিতে। On an average, for the full sample, 3.9 household has a migrant for the full sample. And for the rural sample, this is 4.7. That means on an average, 4.7 household has a migrant. For municipalities, it is lower, 2.5%. প্রতিবেদন বলছে, গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত এবং সেখানে আয়ের সুযোগ কম থাকায় শহরমুখী হচ্ছে মানুষ। গবেষণা মতে, অকৃষি খাতে 1% আয় বৃদ্ধি করা গেলে অভিবাসনের হার 3.8% কমে আসে। তাই গ্রামে কিংবা গ্রামের অদূরে শিল্প স্থাপনের মাধ্যমে অকৃষি খাতে কাজের সুযোগ তৈরি করা গেলে শহরমুখী প্রবণতা অনেকটাই রোধ করা সম্ভব। ইন্ডাস্ট্রি উইল গো ক্লোজার টু দ্য লেবার, এবং সেটা অটোমেটিক্যালি কখনোই হবে না। এটা কারণ প্রাইভেট সেক্টরে কোনো ইনসেন্টিভ নেই যে গাইবান্ধায় বা নীলফামারী যে ইনভেস্ট করার বা হাতিয়ার যে ইনভেস্ট করার। এখানে আমাদের মোর স্ট্র্যাটেজিক ডাইরেক্ট পাবলিক ইনভেস্টমেন্ট দরকার। ফর এক্সাম্পল, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হতে পারে। এই প্রত্যেকটা ইউনিয়নে আমরা কিছু ল্যান্ড ইয়ারমার্ক করে রাখতে পারি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের জন্য, যেটা আমরা এখন বা পরে ইউজ করতে পারি। আমরা যদি গ্রামের কাছে কোনো সেকেন্ডারি টাউন তৈরি করতে পারি, তাহলে সেগুলো আমার গ্রামের যে সারপ্লাস লেবার আছে সেটা অ্যাবজর্ব করে ফেলতে পারে, যার ফলে আর তাদেরকে আর শহরে বা বড় শহরে আসতে হচ্ছে না। মফস্বল কিন্তু দ্রুত বদলে যাচ্ছে, আগে সেই মফস্বল আর নাই। মফস্বলের চেহারাটা কিন্তু ক্রমশই একটা সিটির একটা লেবাস নিচ্ছে। সেই জন্য আমাদের দেশে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেকেন্ডারি টাউন ডেভেলপ হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু রুরাল এলাকা থেকে সেকেন্ডারি টাউনে নন ফার্ম জব করেই তারা কৃষিতেও থাকতে পারে, অকৃষিতেও থাকতে পারে, অত ডিসলোকেটিভ এফেক্ট হবে না। তবে কৃষিকে নিরুৎসাহিত করে এবং পরিবেশের ক্ষতি করে শিল্প স্থাপনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। 5 দিনে কেজিতে দাম বেড়েছে প্রায় 15 টাকা। আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব এটি। রবিল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন গুদামে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ থাকলেও আচমকাই লাগামহীনভাবে বাড়ছে দাম। গেল 5 দিনের ব্যবধানে 35 থেকে 37 টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। 4 দিন আগে আমরা বেচছিলাম 35 টাকা 37 টাকা, বর্তমানে হচ্ছে 52 টাকা। ইন্ডিয়ান 55 টাকা চাইতেছে, 52 টাকা বিক্রি হয়েছে। কয়েকদিনের ভিতর 10-15 টাকা বেড়ে গেছে কেজি প্রতি। আমদানিকারকরা বলছেন, বন্যাসহ বেশ কটি কারণ দেখিয়ে ভারতীয়রা পেঁয়াজের দাম বাড়িয়েছে। এই সুযোগে মিয়ানমারেও বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে বাজারে। ইন্ডিয়াতে মেইনলি দামটা বেড়েছে আর কি, তো এই কারণে ওখানকার এফেক্টটা এখানে পড়েছে। কারণ আমাদের বিকল্প বাজার হচ্ছে মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমারে তো আপনার আজকে যদি এখানে 40 হয়, এরা মিয়ানমারের পার্টিরা সেকেন্ডের খবর সেকেন্ডে জেনে যায়। হ্যাঁ, তো ফোন করে বলে দিলে তো ওখানে এরা সাথে সাথে রেটটা বাড়ায় দেয়। তো এখানে তো ইম্পোর্টারদের কিছু করার থাকে না আর। হ্যাঁ, ওই রেটে এরা যেটা ফিক্সড করে ওই রেটেই বাধ্য হয়ে ইম্পোর্ট করতে হচ্ছে।
এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, বিভিন্ন স্থলবন্দর থেকে ছাড়কৃত পেঁয়াজ বাজারে ছাড়তে দেরি করা হচ্ছে। দাম বৃদ্ধির আরেক কারণ এটি। ইন্ডিয়া থেকে মালটা আসতে দেরি হচ্ছে। ওই আপনাদের প্রশাসনের মাধ্যমে যদি আপনাদের এই টেকনা বর্ডার থেকে যদি মালটা ছাড় দিতে পারে তাড়াতাড়ি, এবং ইন্ডিয়া বর্ডার থেকে যদি তাড়াতাড়ি আসতে পারে, বাজারটা সহনিপদ দিয়ে আসতে পারে। আমরা যতটুকু খবর নিয়ে জানলাম, ভারতে 1-1.5 মাস চলার মতো অতিরিক্ত পেঁয়াজ আছে। আমাদের বাংলাদেশেও ঘাটতি নেই, আমাদের বাংলাদেশেও যথেষ্ট পেঁয়াজ আছে। তো কিন্তু হ্যাঁ, ব্যবসায়ীরা চাই ওইখানেও ওরাও দাম বাড়াই নেওয়ার জন্য চেষ্টা করে, ওই হিসাবে একটা গেমলিং ওরা করতেছে বাজারটা বাড়াবার জন্য, ওই হিসাবে আমাদের এখানেও বেড়ে যাচ্ছে। গেল বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় দেশে কেজি প্রতি পেঁয়াজের দাম 200 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। তেমন পরিস্থিতি রোধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশ পুলিশের জন্য নতুন 2টি হেলিকপ্টার কেনা হচ্ছে রাশিয়া থেকে। সরকারি পর্যায়ে এই হেলিকপ্টার কেনা হবে। MI-171A2 মডেলের হেলিকপ্টার দুটি সরবরাহ করবে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। আর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাশিয়া থেকে 1 লাখ টন গম কেনার প্রস্তাবের অনুমোদন দেয়। এজন্য সব মিলে খরচ হবে 357 কোটি 61 লাখ টাকা। এছাড়া 33,60,000 MMBTU এলএনজির দুটি ক্রয় প্রস্তাবও অনুমোদন হয়েছে বৈঠকে। এর বাইরে বিদ্যমান আমদানি নীতিতে কয়েকটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7,351-তে। মোট লেনদেন হয়েছে 2,681 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 112টির, কমেছে 231টির দর, আর অপরিবর্তিত রয়েছে 31টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকের কার্যদিবসে মার্কেট ended on a positive note both in terms of value and volume. Market turnover ছিল around 2600 কোটি টাকা, which we feel is quite significant. আগামী কার্যদিবসের তুলনায় মার্কেট টার্নওভার অ্যাপ্রক্সিমেটলি 14% বৃদ্ধি পেয়েছে, যেটার কারণ হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টর পার্টিসিপেশন। তার পাশাপাশি আমাদের রিসার্চ মনে করে যে বড় কোম্পানির স্টক প্রাইস বৃদ্ধি পাওয়ার প্রভাব আমরা ইন্ডেক্সগুলোতে দেখতে পাচ্ছি। Finally, in terms of sector performance, amongst the top performing sectors, engineering contributed 12.79% to market turnover, fuel and power contributed 14.97%, and finally pharmaceuticals and chemicals baki shop sector guloke outperform koreche with 17.12% contribution. Overall sector performance is reflecting a positive momentum in market behavior. 2021 সালে বৈশ্বিক পণ্য বাণিজ্যে এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। বছর শেষে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 10.8%। তবে 2022 সালে তা আবারও কমে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রবৃদ্ধির এ পূর্বাভাস তুলে ধরা হয়। করোনা সংক্রমণের পর বড় ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে, কমে আসে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা। করোনার প্রকোপ কমে আসার পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বাণিজ্যিক কর্মকাণ্ড। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে চলতি বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি হবে 10.8%, যা 2010 সালের পর সর্বোচ্চ। আর 2022 সালে প্রবৃদ্ধি হবে 4.7%। মার্চ মাসের পূর্বাভাসে 2021 সালে বৈশ্বিক পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি 8% এবং 2022 সালে 4% হবে বলে জানিয়েছিল সংস্থাটি। With 2 quarters of trade and GDP data for 2021 already in hand, it has become clear that the pace of trade recovery is closer to our optimistic scenario from March. This has led the WTO to upgrade its projections for merchandise trade in 2021 and 2022. Our economists now estimate that the volume of world merchandise trade will increase by 10.8% in 2021 and then by 4.7% in 2022. পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলবে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতেও। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে 2021 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে 5.3%, যা আগের পূর্বাভাস ছিল 5.1%। 2022 সালে প্রবৃদ্ধির এই হার কিছুটা কমে আসবে, দাঁড়াবে 4.1%। WTO বলছে অর্থনৈতিক উন্নয়নের গতি শক্তিশালী হলেও তা অসম।
কেননা উন্নত দেশগুলোর অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ালেও পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলো, যার মূলে রয়েছে ভ্যাকসিন কার্যক্রম। হিসেব বলছে এ পর্যন্ত 6 বিলিয়ন ডোজ টিকা উৎপাদন এবং বণ্টন হয়েছে, যেখানে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পেয়েছে মাত্র 2 কোটি 8 লাখ ডোজ। পিছিয়ে পড়া এসব দেশের জন্য ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। These upward revisions to our merchandise trade numbers are good news, but not cause for complacency about the global economy or the multilateral trading system. The trade recovery is strong but unequal, mirroring the K-shaped recovery in global economic output. Some regions, those with access to vaccines and sufficient fiscal space, are recovering strongly, while poorer regions with mostly unvaccinated populations are lagging behind. Moreover, the risks to the outlook are firmly on the downside. The pandemic itself is far from over, and new outbreaks and variants of COVID-19 could weigh on trade and output through 2022. বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে আঞ্চলিক বাণিজ্যেও বড় বৈষম্য থাকবে। 2021 সালে এশিয়ার দেশগুলোর রপ্তানি প্রবৃদ্ধি 2019 সালের চেয়ে 15% বাড়বে। রপ্তানি প্রবৃদ্ধির ধারায় থাকবে ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোও, তবে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকবে মহামারীর আগের অবস্থানে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।